দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জামাত এনসিপিকে নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করায় এই মুহূর্তে গণ অধিকার পরিষদের রাশেদ খানকে প্রকাশ্যে গণধোলাই দিচ্ছে জনগণ মিলে। জুলাই পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে সিলেট ও হবিগঞ্জে টানা ৩ দিন এনসিপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এসব হামলার জন্য ক্ষমতাসীন বিএনপিকে দায়ী করেছে এনসিপি। দুই দলের এমন উত্তেজনার মাঝেই প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খানকেও হামলার অভিযোগ উঠেছে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী। গণ অধিকার পরিষদ ছেড়ে আসা রাশেদ খানের গাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এনসিপির পথসভাকে কেন্দ্র করে একাধিক হামলার ঘটনা, আর এই প্রতিটি আক্রমণের পেছনে বারবার বিএনপি ও ছাত্রদলকে দায়ী করে আসছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। এর মাঝেই প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের একটি মন্তব্য যেন পরিস্থিতি আরো উত্তপ্ত করেছে। 31 জুলাই ঝিনাইদহে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনসিপিকে সরাসরি খোঁচা দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। হাসনাত আব্দুল্লাহকে সমন্বয়কদের অনেকে হাসি ঠাট্টা করে বলতো হাসিনার আব্দুল্লাহ। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, হাসনাত এবং সার্জিস গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল না। রাজনীতির ময়দান যেন এক অদ্ভুত জাদুকরের মঞ্চ। একসময় পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে মমতাময়ী মা বলে স্তুতি পাওয়া রাশেদ খান এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী। রাশেদ খানের উপর হামলা, তাকে এমন ভাবে মেরে জখম করে দেওয়া হয়েছে, তার চেহারা আপনারা ইতিমধ্যে দেখলে ভয় পেয়ে যাবেন। তো বন্ধুরা, শুধু তাই না, এই রাশেদ খানকে কোথায় এবং কে বা কারা এমন ভাবে পিটিয়েছেন তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। রাশেদ খানের গণধোলাই নিয়ে আমরা আলোচনা এবং পর্যালোচনা করে এমন কিছু গুরুত্বপূর্ণ গোপন তথ্য আমরা খুঁজে পেয়েছি যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব কে বা কারা কোথায় রাশেদ খানকে এমন ভাবে পিটিয়ে জখম করছে। সেই ভিডিওটি আমরা একটু পরেই দেখে আসতেছি। তার আগে আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসবো, তারপরেই চলে যাব মূল ভিডিওতে। বন্ধুরা, ধৈর্য ধরে একটি লাইক দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি তো এটা প্রকাশ্যে বলেছি, আমি তো গুপ্তগিরি করে বলি না। শেষ করি প্লিজ। রাজনীতির ময়দান যেন এক অদ্ভুত জাদুকরের মঞ্চ। একসময় পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে মমতাময়ী মা বলে স্তুতি পাওয়া রাশেদ খান এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী। জানিয়ে সব মহলে চলছে আলোচনা সমালোচনা। ঠিক এমনই এক বহুরূপী চরিত্রের নাম রাশেদ খান। একসময় যিনি পতিত স্বৈরাচারের স্তুতিতে রীতিমতো মশগুল ছিলেন। আওয়ামী আমলে শেখ হাসিনাকে মমতাময়ী মা আখ্যা দিয়ে তিনি ভক্তির যে পরাকাষ্ঠা দেখিয়েছিলেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আজও ব্যঙ্গবিদ্রুপ চলে। তবে সমালোচনা রয়েছে 5 আগস্টের পর সেই মায়ের বিদায় ঘণ্টা বাজতেই রাতারাতি ভোল পাল্টে ফেলেন এই নেতা। খোলস ছেড়ে বেরিয়ে আসা রাশেদ হঠাৎ করে আবির্ভূত হন শহীদ জিয়ার কট্টর আদর্শবাদী রূপে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শ আমি মানি। গুঞ্জন আছে নিজের হাতে গড়া দল গণ অধিকার পরিষদে যখন ডালপালা মেলার সুযোগ পাচ্ছিলেন না, তখন স্রেফ ক্ষমতার লোভে তড়িঘড়ি করে নোঙর ফেলেন বিএনপির ঘাটে। আমজনতা তাই এই ডিগবাজির নাম দিয়েছে পল্টিবাজি। অভিযোগ রয়েছে নতুন দলে নিজের আসন পাকাপোক্ত করতে রাশেদ বেছে নেন এক মোক্ষম অস্ত্র, মিত্রদের চরিত্র হনন। সমালোচকরা বলছে নিজেকে বড় প্রমাণ করতে গিয়ে তিনি সমমনা দলগুলোর দিকেই বিষাদাগার শুরু করেন। কখনো জামায়াতে ইসলামীর গায়ে সেটে দিচ্ছেন জালেম তকমা। এই বাংলাদেশে বর্তমানে জামাত ইসলামের থেকে বড় জালিম আর কেউ নাই। আবার কখনো এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর দিকে ছুটছেন দুর্নীতির কাল্পনিক অভিযোগ। হাসনাত আব্দুল্লাহরা এখন শেখ হাসিনার মতন গলাবাজি করছে। হাসনাত আব্দুল্লাহ দুর্নীতি করে নাই, তাহলে তার এলাকায় যে প্রায় 350 কোটি টাকার অধিক উন্নয়ন প্রকল্পের নামে বাজেট নেওয়া হলো, এটা কি দুর্নীতি না? বাদ যাননি খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও। তার ব্যক্তিগত জীবন নিয়েও কাদা ছোড়াছুড়ি করতে দেখা গেছে এই নব্য আদর্শবাদীকে। তিনি প্রকৃতপক্ষে ভিকটিম ছিলেন না, বরং তিনি মামুনুল হক সাহেব একটা অপরাধে
তিনি আসলে জড়িয়ে পড়েছিলেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আর রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, অন্য দলগুলোকে এই গালাগালি আর বিষাদগারের চূড়ান্ত প্রতিদানও তিনি পেয়ে গেছেন হাতে নাতে। মিত্রদের ঘায়েল করে শীর্ষ মহলকে খুশি করার পুরস্কার স্বরূপ তিনি এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী, তাও আবার একেবারে সচিব পদমর্যাদায়। তবে তার এই জাদুকরী উত্থান দেখে খোদ ছাত্রনেতারাই হতবাক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী পদে রাশেদ খানের নিয়োগ নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সাথে প্রকাশ্যেই তাকে মিথ্যা প্রোপাগান্ডার মেশিন তকমা দিয়েছেন তিনি। কষ্ট হয়, দুঃখ লাগে, তারেক রহমানের অবস্থা এতটাই বাজে হয়েছে, বিএনপির এতটাই খারাপ দিন চলে এসেছে যে রাশেদ খানের মতো একটা মৃত্যু প্রোপাগান্ডাবাজ এই সময়ের রাজনীতিতে সবচেয়ে ভিত্তিহীনভাবে যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে নোংরামি করে, প্রমাণ ছাড়া গুজব ছড়ায়, এইরকম একটা গুজব মেশিনকে তারেক রহমান তার সহকারী বানিয়েছে। এদিকে প্রবীণ রাজনীতিক কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ অলি আহমেদ বলেন, যখন রাশেদ খানের মতো একজন চাটুকারকে সরকারের সহযোগী বানানো হয় তখন বুঝতে হবে বিএনপির রাজনীতিতে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। সমালোচকরা আরও বলছে, পদ পাওয়ার আভাস পেয়েই হয়তো অহংকারে ঔদ্ধত্যের মাত্রা ছাড়িয়েছেন সম্প্রতি। বিএনপি যদি আওয়ামী লীগকে একটু ছাড় দেয় তবে এনসিপি নেতাদের রীতিমতো বঙ্গোপসাগরে ডুবিয়ে মারার কঠোর মন্তব্য করেছেন রাশেদ খান। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের ভয় দেখিয়ে রাশেদ খান আসলে কিসের ইঙ্গিত দিচ্ছেন? তার এমন বক্তব্যে আওয়ামী লীগের প্রতি এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন এবং তাদের শক্তিমত্তারই প্রচার দেখছে অনেকেই। শুধু তাই নয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলা শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনকেও বিতর্কিত করার চেষ্টা করেছেন এই নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দাবি করেন এই বিক্ষোভ নাকি পূর্ব পরিকল্পিত এবং এর পেছনে শিবিরের উস্কানি রয়েছে। প্রশ্ন উঠেছে, পতিত স্বৈরাচারের জুজু দেখিয়ে তিনি আসলে কার এজেন্ডা বাস্তবায়ন করছেন? কার ইশারায় বিরোধী শিবিরের ঐক্যে ফাটল ধরানোর এই মহোৎসব চলছে? তা নিয়েও চলছে জল্পনা কল্পনা। কান পাতলেই শোনা যায় রাশেদের এই বিতর্কিত অতীত এখানেই শেষ নয়। সাবেক সহযোদ্ধারাই তার বিরুদ্ধে চাঁদাবাজি আর আর্থিক কেলেঙ্কারির পাহাড় সম অভিযোগ তুলছেন। আওয়ামী লীগের কাছ থেকেও নানা সুবিধা নেয়ার বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ব্যাংকে বড় ধরনের একটা আর্থিক কেলেঙ্কারি রয়েছে, যার মূলে রয়েছে এই রাশেদ খান। আমাকে বিভিন্ন রকম চাপ দিয়ে মূলত এটা করা হয়েছে আর কি। সে আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু কথা বলতো, কিন্তু বিভিন্ন সময় সে আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে আঘাত করতো এবং অনেক অর্থ নিয়েছে। তার মাসে অন্তত ঢাকা শহরে 3 লক্ষ টাকার উপরে মনে করেন ব্যয় হয়, যা একজন মনে করেন সরকারি বড় কর্মকর্তাও সম্ভব না। সব অঙ্ক মিলিয়ে রাজনৈতিক বোদ্ধাদের একটাই সরল সমীকরণ, রাশেদ খানের নিজস্ব কোনো গন্তব্য বা আদর্শ নেই। ক্ষমতার বাতাস যেদিকে বয় তার পালও সেদিকেই ঘোরে। তার এই উদ্দেশ্য প্রণোদিত বিষোদগারকে মূলত ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে দুর্বল করার এক সুপরিকল্পিত ছক হিসেবেই দেখছে বিশ্লেষকরা। আর তাই দেশের স্বার্থে রাশেদ খানকে ইতিবাচক রাজনৈতিক চর্চার আহ্বান সচেতন নাগরিকদের। সে এখন দেখবেন আপনার বিভিন্ন টক শোতে যায়, যে হচ্ছে যে বিভিন্ন রকম কথাবার্তা বলে। এগুলো হচ্ছে যে একবার বলবো যে টু মাছ। এগুলো বাংলাদেশের জন্য একটা হচ্ছে বিষ পদার্থ। এগুলো হচ্ছে যে থাকলে বাংলাদেশের জন্য খুব ক্ষতি হবে। এই রাশেদ যা করতেছে, আমরা মনে করি ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর ভিতর কীভাবে ভাঙন ধরানো যায় তার চূড়ান্ত রুটম্যাপ তৈরি করে সে মাঠে নেমেছে। তাদের বক্তব্য মানে বিএনপি সমর্থন করে। তাহলে বিএনপি কিভাবে এরকম উগ্র মাতাল পাগল একটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণকারী নেতাকে সামনে নিয়ে প্রতিনিয়ত বক্তব্য দিচ্ছে আমার বুঝে আসে না। সেজন্য আমি মনে করি যে কোনোভাবে দ্রুত সময়ের ভিতর মানসিক ট্রিটমেন্ট দরকার এই রাশেদের। কারণ এই রাশেদ যদি এইভাবে বক্তব্য দিতে থাকে, ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একটা কনফ্লিক্টে তৈরি হবে এবং এই সুযোগটা আওয়ামী লীগ খুঁজছে। যখন আমি হাসনাতকে গালি দিব, যখন রাশেদ নাহিদকে গালি দিবে, তখনই আওয়ামী লীগ সুযোগটা পেয়ে যাবে আর তারা বলবে আমরাও তো একই কথা বলি। সুতরাং আওয়ামী লীগ সুযোগ পায়, ফ্যাসিবাদী শক্তিগুলো যে সুযোগ পায়, এমন কোনো বক্তব্য রাশেদ দেখ অথবা এই সরকারের কোনো মন্ত্রী দেখ, আমরা সেটাকে ভারতীয় এজেন্ডার অংশ মনে করি। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য গর্বের এবং আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ। বাংলাদেশের রাজনীতির ক্ষমতার কেন্দ্রবিন্দুতে হঠাৎ করেই এক অবিশ্বাস্য চমক।
দীর্ঘ 15 বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে 5 আগস্টের ছাত্র জনতার মহাবিপ্লবের পর যখন দেশে একটি নতুন রাজনৈতিক মেরুকরণ চলছে, ঠিক তখনই এমন একটি সিদ্ধান্ত যেন শান্ত পুকুরের ঢিল ছোড়ার মতো অবস্থা তৈরি করেছে। নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভা এবং প্রশাসন সাজানোর প্রক্রিয়ায় এমন অনেক মুখই সামনে আসছে যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে ছিল। তবে সব চমককে ছাপিয়ে গেছে রাশেদ খানের এই রাজকীয় প্রত্যাবর্তন। নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত একজন প্রার্থীকে সোজা সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বানানোর এই ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক মেগা প্রজ্ঞাপনের পর থেকেই সারা দেশে শুরু হয়েছে তুমুল আলোচনা আর সমালোচনার ঝড়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আদেশ ক্রমে উপসচিব মোহাম্মদ গোলাম রব্বানী স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি রাশেদ খান নিজেই তার ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বিজয়ের উল্লাসে লিখেছেন, আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে তার বিশেষ সহকারী পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন। এই একটিমাত্র ঘোষণার মাধ্যমেই রাষ্ট্রযন্ত্রের শীর্ষ মহলে রাশেদ খানের জায়গা যেমন পাকাপোক্ত হলো, ঠিক তেমনি দেশের রাজনৈতিক অঙ্গনে জন্ম নিল নতুন এক বিতর্কের। সাধারণ মানুষের সবচেয়ে বেশি নজর কেড়েছে এই নতুন সচিবের চোখ কপালে তোলার মতো বেতন আর সুযোগ সুবিধার হিসাব নিকাশ। অর্থনৈতিক সংকটের এই কঠিন সময় যখন দেশের সাধারণ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর জীবনযাত্রায় ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে, তখন জনগণের ট্যাক্সের টাকায় একজন রাজনৈতিক কর্মীকে এমন রাজকীয় সুযোগ সুবিধা প্রদান কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন তুলছেন সুশীল সমাজ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের গোপন নথি বিশ্লেষণ করলে দেখা যায়, শুধুমাত্র নগদ অর্থে এই রাজনৈতিক সহকারীর মাসিক মূল বেতন ধরা হয়েছে ৭৩,৭০২ টাকা। এর সাথে যোগ হচ্ছে ৫০% বাড়ি ভাড়া বাবদ ৩৬,৮৬০ টাকা, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা এবং প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত শিক্ষা ভাতা কেবল মূল বেতন আর সাধারণ ভাতা মিলেই প্রতি মাসে তার পকেটে ঢুকবে প্রায় ১,১২,০০০ টাকা। কিন্তু এখানেই শেষ নয়, সরকারি কোষাগার থেকে এর বাইরেও তাকে দেয়া হচ্ছে বিপুল পরিমাণ অনগদ সুযোগ সুবিধা, যার মধ্যে রয়েছে গাড়ির জ্বালানি বাবদ প্রতি মাসে ২৯,৫০০ টাকা, গ্যাস ও ফোন ভাতা ১,৫০০ টাকা, টেলিফোন সুবিধা ২,৮০০ টাকা এবং হাই স্পিড ইন্টারনেট ও মডেম সুবিধা বাবদ ৫,০০০ টাকা। এছাড়া অতিথি আপ্যায়ন ভাতা ২,০০০ টাকা, ব্যক্তিগত রান্নার জন্য কুক অ্যালাউন্স ১৬,০০০ টাকা এবং ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিকিউরিটি অ্যালাউন্স বাবদ আরও ১৬,০০০ টাকা। সব মিলিয়ে পাহাড় সমান এই বেতন আর রাজকীয় সুযোগ সুবিধা ভোগ করে তিনি এখন দেশের শীর্ষ ক্ষমতাধরের প্রধান রাজনৈতিক পরামর্শদাতার আসনে আসীন। ছাত্রনেতা হিসেবে যিনি একদিন বৈষম্যের বিরুদ্ধে রাজপথে গলা ফাটিয়েছিলেন, আজ ক্ষমতার স্বাদ পেয়ে তিনি নিজেই যেন সেই বৈষম্যের সবচেয়ে বড় সুবিধা ভোগীতে পরিণত হয়েছেন। রাশেদ খানের এই রাজনৈতিক উত্থানের ইতিহাস হার মানাবে যে কোনো টান টান উত্তেজনার থ্রিলার সিনেমাকেও। এই বাংলাদেশ আর কখনোই ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হতে পারে না। ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথে যখন সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে ফেটে পড়েছিল, তখন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে যে কয়েকজন যুবক মাইক হাতে নেতৃত্ব দিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন রাশেদ খান। রাজপথের সেই উত্তপ্ত বক্তৃতা তাকে ছাত্রদের কাছে এক লড়াকু নায়কে পরিচিতি এনে দিয়েছে। পরবর্তীতে সেই ছাত্র সংগঠনটি গণ অধিকার পরিষদ নামে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দলের রূপ নেয় এবং রাশেদ খান হন এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। কিন্তু রাজনীতির মাঠে ক্ষমতার মোহ যে কত ভয়ঙ্কর হতে পারে, রাশেদ খান তার এক নিখুঁত উদাহরণ। গল্পের সবচেয়ে নাটকীয় মোড় আসে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে। দেশ যখন চরম রাজনৈতিক উত্তেজনার কাছে, তখন নিজের দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা নুরুল হক নূর এবং গণ অধিকার পরিষদকে অন্ধকারে রেখে এক অবিশ্বাস্য ডিগবাজি খান তিনি। ঝিনাইদহ ৪ আসন থেকে গণ অধিকার পরিষদের ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে গোপনে বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে এক নতুন সমীকরণে জড়ান রাশেদ। যুগপৎ আন্দোলনের শরিকদের আসন ছাড়তে গিয়ে বিএনপি তাদের নিজেদের নিশ্চিত আসনটি তুলে দেয় রাশেদ খানের হাতে। গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ানো হয় এবং খোদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে তাকে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন। ঝিনাইদহ ৪ আসনটি বিএনপির জন্য ছিল একটি অত্যন্ত সম্ভাবনাময় আসন। সেখানকার স্থানীয় তৃণমূল নেতারা বছরের পর বছর মামলা হামলা সহ্য করে মাঠ আঁকড়ে পড়েছিলেন।
কিন্তু কেন্দ্র থেকে যখন হঠাৎ করে প্যারাশুট দিয়ে রাশেদ খানকে সেখানে দলের প্রার্থী হিসেবে বসিয়ে দেওয়া হলো, তখন তৃণমূলের ক্ষোভ গিয়ে পৌঁছায় চরমে। স্থানীয় নেতাকর্মীরা তাকে কোনোভাবেই মেনে নিতে পারেননি, যার চূড়ান্ত প্রতিফলন দেখা যায় ভোটের বক্সে। নির্বাচনের মাঠে ঝিনাইদহ 4 আসনের জনগণ তাকে চরমভাবে প্রত্যাখ্যান করে। তিনি শুধু হারেননি, রীতিমতো জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর কাছে বিপুল ভোটে পরাজিত হয়ে লজ্জাজনকভাবে 3 নম্বর স্থানে চলে যান। আর সেই নির্বাচনে হেরে যাওয়া একজন প্রার্থী আজ সরাসরি প্রধানমন্ত্রীর প্রধান রাজনৈতিক পরামর্শদাতার মতো এত বড় পদে কিভাবে বসলেন তা নিয়ে রাজনৈতিক মহলে চরম বিস্ময় তৈরি হয়েছে। তৃণমূল নেতারা মনে করছেন এই বহিরাগত নেতাকে রাজকীয় ক্ষমতায় বসানো তাদের আত্মত্যাগের প্রতি এক চরম উপহাস। এই অভাবনীয় উত্থানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে এক ভয়াবহ ও তীর্যক আক্রমণ। নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়ে তাকে হিটলারের কুখ্যাত প্রোপাগান্ডা মন্ত্রী জোসেফ গোবেলসের সাথে তুলনা করছেন। তাদের মতে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানাতে গিয়ে সরকার এমন একজন গোয়েবলস বা মিথ্যার জনককে প্রধান সহকারী বানাচ্ছেন। মানুষের ভেতরের রূপ বাইরে না দেখা গেল তার কর্ম দিয়ে সে তার ভেতরের আসল চেহারা প্রকাশ করে দেয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিএনপি ও জামায়াতে ইসলামের মধ্যকার বর্তমান সম্পর্কের টানাপোড়েনের মাঝে এই নিয়োগ একটি সুকৌশলী রাজনৈতিক চাল। রাজপথে এবং মিডিয়াতে জামায়াতকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার জন্য বিএনপির এখন এমন একজন মুখ প্রয়োজন যিনি লাগামহীনভাবে আক্রমণাত্মক কথা বলতে পারেন। আর এই কাজের জন্যই রাশেদ খানকে সবচেয়ে উপযুক্ত মনে করেছে শীর্ষ নেতৃত্ব। চারদিকে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে বিএনপিতে নিজের অবস্থান টিকে রাখতে এবং শীর্ষ নেতৃত্বকে খুশি করতে রাশেদ খানের মূল কাজই হবে প্রতিদিন সরকারের সাফল্য প্রচারের আড়ালে জামায়াতকে গালবন্ধ ও কোণঠাসা করা। এমনিতেই প্রধানমন্ত্রীর আশেপাশের অনেকেই তাকে ভুল তথ্য দিয়ে মাঝে মধ্যেই বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন। সেখানে নতুন করে রাশেদ খানের অন্তর্ভুক্তি পরিস্থিতি আরো ঘোলাটে ও আশঙ্কাজনক করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষেধগার উপেক্ষা করে রাশেদ খান এখন বাংলাদেশের রাজনীতির তাসের ঘরের নতুন ট্রাম্প কার্ড। লাল ফিতার ক্ষমতার দাপট নিয়ে তিনি কি প্রধানমন্ত্রীর রাজনৈতিক ঢাল হিসেবে ক্ষমতার ভিত শক্ত করতে পারবেন, নাকি তার এই বহিরাগত উত্থান সরকারের ভেতরে অসন্তোষের এক নতুন কাল বৈশাখী ঝড়ের জন্ম দেবে? সেই উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামী দিনগুলোর দিকে। দর্শক, ক্ষমতার এই নতুন রদবদল এবং রাশেদ খানের এই অবিশ্বাস্য উত্থানকে আপনি কিভাবে দেখছেন? আপনার সুচিন্তিত মতামতটি অবশ্যই আমাদের মন্তব্যের ঘরে লিখে জানান। দেশের রাজনীতি, ক্ষমতার পালাবদল ও সমসাময়িক বিষয়ের বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ বিশ্লেষণ সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি। সার্জিস আলম এবং তাদের কয়েকজন নেতৃবৃন্দ তাদের উপর হামলার অভিযোগ গণমাধ্যমে দেখেছি। আর সার্জিস আলমের হাতে দেখলাম যে এখানে কিছুটা ব্লিডিং হচ্ছে। তো দেখেন, ঠিক আজকেই ওই সমাবেশ থেকেই নাসিরউদ্দিন পাটোয়ারি নুরুল হক নূরকে যেখানে পাবে সেখানেই জুতা পেটা করার জন্য সে নির্দেশ দিয়েছে। লাইভে হ্যাঁ, শুনেছেন? এক্স্যাক্টলি, আমি আপনাকে প্রমাণও দেখাতে পারবো। এবং তিনি প্রতিনিয়ত বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তাকে নিয়ে গালিগালাজ করছে। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিনী, তার কন্যা, তাদের কি অপরাধ? তারা কি রাজনীতি করেন? তাদেরকে কটাক্ষ করছেন, কি বিশ্রী ভাষায় কথা বলছেন, এগুলো আসলে মিডিয়ার সামনে বলা যায় না। তো এরপরে আসলে বিএনপির নেতাকর্মীদের আপনি কিভাবে তাদেরকে শান্ত করবেন? তারপরেও বিএনপি দায়িত্বশীল ভূমিকা পালন করছে। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর কোনো হামলার ঘটনা ঘটে নাই। সার্জিস আলমের উপরেও কোনো হামলার ঘটনা ঘটেছে, সেটি আমি কোনো ভিডিও ফুটেজে দেখি নাই। আমি দেখেছি তার হাতে ব্লিডিং হচ্ছে, এখানে আঁচড় লাগলে যেমন হয় সেরকম। এখন এটা আসলে মানে গাড়ির গ্লাস ভেঙেছে, সেই গ্লাস লেগে এরকম হয়েছে না অন্য কোনো ঘটনা, আই ডোন্ট নো। তবে এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। আমি মনে করি এখানে যেহেতু আদিবাড়ি বাস একসময় আমাদের সাথে রাজনীতি করেছে, সে পরবর্তীতে এনসিপির সম্ভাবনা দেখে সেখানে যুক্ত হয়েছে, এই স্বাধীনতা তার আছে। যেমনিভাবে আমি বিএনপিতে জয়েন করেছি, তাই না? এই স্বাধীনতা আমারও আছে। এখন প্রশ্ন হলো যে রাজনীতি করা, সমালোচনা করা আর গালিগালাজ করা, রাজনৈতিক ভারসাম্য নষ্ট করা, এটা কি এক? এই স্বাধীনতা কি নাসিরউদ্দিন পাটোয়ারির আছে যে প্রতিদিন বাসা থেকে নেশা করবে আর জনসভায় গিয়ে বাসা থেকে নেশা করবে লাইনটা, আর জনসভায় গিয়ে বাংলাদেশের সরকারের প্রধান
স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশের সকল মন্ত্রীর নাম নিয়ে গালিগালাজ। দেখেন, বিএনপির সংগ্রামী মহাসচিব, আওয়ামী লীগের নেতৃবৃন্দও অনেক সময় তার সমালোচনা করতে গেলে ভাবে, আমার মনে হয় যে জামাতের নেতৃবৃন্দ অনেকটা ভাবে। কিন্তু এই নাসিরউদ্দিন পাটোয়ারি সর্বশেষ বিএনপির সংগ্রামী মহাসচিব মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে যে ভাষায় কথা বলেছে, এরপরে যদি নাসিরউদ্দিন পাটোয়ারি ঠাকুরগাঁও, যেখান থেকে তিনি নির্বাচন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, ওই এলাকায় গেলে তিনি কি আসলে খুব যেভাবে যাবেন সেভাবে ফিরতে পারবেন? যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিয়েছে, তাদের জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচন করেছে, তাকে যদি আপনি বলেন আরে আপনি তো মন্ত্রী হওয়ারই যোগ্য না, আপনাকে কিসের রাষ্ট্রপতি, এই ভাষায় কথা বলার পরে এগুলোকে আপনি আদর করবে? জি, হ্যাঁ, না না, আমি একটু বলি রাশেদ, এগুলো কথা বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, এটা তো উনি গাঁজা খায় এবং ক্যাম্পাসে থাকাকালীন সময়ে সে বাম রাজনীতি করত, সে মূলত করতে শিবির, কিন্তু গাঁজা খেয়ে নেশা করে তাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে যে সে বাম রাজনীতি করে। এমন একটা অবস্থা, শিবির থেকে বাম হইলে যা হয় আদর্শচ্যুত হয়। আমি যার প্রকৃতপক্ষে বাম প্রগতিশীল রাজনীতি করে আমি তাদের কথা বলছি না, তাদের নিয়ে আমার কোনো সমালোচনা নাই। আমি তাদেরকে বলবো যে আপনারা আমার এই বক্তব্যে ভুল বুঝেন না। মূলত নাসিরউদ্দিন পাটোয়ারি পরীক্ষিত বাম হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং একই সাথে যারা দেখছে সবাইকে ধন্যবাদ জানাই। আমি জাস্ট ফোনে আমাদের সুস্পষ্ট ভিডিও আসছে, ভিডিওতে স্পষ্ট দেখা গেছে এই যে তার চোখে আঘাত আছে এবং ভিডিও দেখে আমরা স্পষ্ট সেখানে ছাত্রলীগের পোস্টের, শুধু পোস্টের না, ছাত্র দলের টি শার্ট পরা, পিছনে লেখা জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জ, লাল টি শার্ট পরে হুসামা বিন জিহাদ সহ সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ জেলা ছাত্রদল, আল সাইমন বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদল, আসিফুল ইসলাম ইমন সহ সাংগঠনিক অভিযুক্ত, কিন্তু ঘটনাটা কিভাবে ঘটলো সেটার এরা এই কয়জন সরাসরি যুক্ত আছে, হামলায় সরাসরি যুক্ত আছে। এবং শুধু যুক্ত না, এখানের প্রোগ্রাম শেষে যখন ব্যাক করতেছিল সে গাড়িতে আপনার হামলা করছে। আমাদের যে গাড়ি বহর ছিল, গাড়ির ড্রাইভারকে নামিয়ে, একজন ড্রাইভার সে তো রেন্টে কার, সে তো আর দলীয় লোক হয় না, এটা স্বাভাবিকভাবেই ধরেন আমরা দেখেছি। এটা বললেও ধরেন আমরা কখনোই এইরকম আওয়ামী লীগের সাথে তুলনা করছি না। আওয়ামী লীগের সময় সাধারণত এরকম একটা ঘটনা ঘটছিল রাজু ভাস্কর্যে, তখন ছাত্র অধিকার পরিষদের প্রোগ্রাম ছিল। আপনার যে মাইক যে ভাড়া করে নিয়ে আসছিল, আমরা যাদের মাইক ভাড়া করছিলাম সেই ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছিল রাজু ভাস্কর্যের ছাত্রলীগ। আর আজকে এখানে আপনার যে রেন্টে কারে যে ড্রাইভার ছিল তাকে নামিয়ে খুব নৃশংসভাবে তাকে মারছে। এবং ভাই হয়তো টকশোতে ব্যস্ত ছিলেন অথবা ক্ষমতায় থাকলে সাধারণত টার্গেটেড করে আপনার আমাদের একটা ছেলের স্কুলের ছেলে তার একেবারে আপনার এটার কি বলে চোখে একেবারে রডের আঘাত, তার চোখ নিয়ে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। আমরা আশা করি তার চোখ যেন আল্লাহ ঠিক করেন। কিন্তু এখানে খুব আপত্তিকর যে বিষয়টা হয়েছে যে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য দিচ্ছে সেই জন্য হামলা করতে হবে, এটা তো এক ধরনের আপনার এটা কি বলে, কিন্তু এরকম কি কোনো কিছু বলেছে যে আপনার না এরকম বলেছে কিনা এটা তো রাশেদ ভাই প্রমাণ করার দায়িত্ব, সে অভিযোগ করছে, যদি বলে থাকে সেটা সে বলবে। এখানে তো তার বলেন, আর বললেও সেটা ডিপেন্ড করে আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে বক্তব্য দিয়েছে, সেটা আপনার ভালো লাগে না, রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা আপনি নিতে পারবেন না, কিন্তু আপনি সেই জায়গাতে না, আমি কি শেষ করি তারপর ঠিক আছে, সেই জায়গাটার থেকে আপনার সুস্পষ্ট আকারে এই ধরনের বক্তব্য হামলা কোনোভাবেই কাম্য নয়। আমরা দেখি মাননীয় প্রধানমন্ত্রী আজকেও শিশুদের সাথে তিনি একসাথে একটা সুন্দর হাসি মুখের আচরণ করতেছেন, এটা তার ইমেজ বিল্ড আপ হচ্ছে। তিনি ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকেন, সাধারণ নাগরিক হওয়ার, হেঁটে অফিস করেন, নানা ধরনের ইমেজ বিল্ড আপ তৈরি করছেন। কিন্তু একই সাথে বাংলাদেশের রাজনীতির যে তৃণমূলে যে ক্ষমতা প্রদর্শনের যে প্যাটার্ন, সন্ত্রাসবাদের যে প্যাটার্ন, যেটা আমরা আগে বলতাম যে বিএনপি আওয়ামী লীগ একই মুদ্রার এপিঠ ওপিঠ, জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা আশঙ্কা করছিলাম যে আগে হয়তো বিএনপি প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগের মোকাবেলা করার লাগছে, তারা বাধ্য হয়ে ধরলাম সন্ত্রাস করছে। কিন্তু এখন তো তাকে কাউকে এরকম
মানে হচ্ছে আপনার মানে বিএনপির কারোর উপর হামলা হয়েছে কিংবা সেটার ইয়া করছে। আপনি নারায়ণগঞ্জে এনসিপির উপরে হামলা হয়েছিল, ঝিনাইদহে হামলা হয়েছে, ঝিনাইদহে যারে মারছে তাকেই আবার হচ্ছে পুলিশ আটক করে থানায় হচ্ছে 1-2 দিন পরে তাকে হচ্ছে জামিন হয়েছে। আজকে হবিগঞ্জে আপনার হচ্ছে পুরো গাড়ি বহরে হামলা করে, এমনকি যে হামলার পরে যারা আহত হয়েছে তাদেরকে যখন আপনার হচ্ছে এটার কি বলে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, সেই অ্যাম্বুলেন্সে গতিরোধ করে সেখানেও দ্বিতীয় দফায় হামলা হয়েছে। তাহলে এই যে হামলার প্যাটার্ন পুলিশের সামনে থেকে, তার মানে তাদের ওইখানের স্থানীয় যে এমপি থাকে কিংবা তাদের এক ধরনের নির্দেশ থাকে যে পুলিশ কিছু বলবে না। কারণ আপনি পুলিশের সামনে হামলা করছেন, পুলিশ দেখছে, নিবৃত করার চেষ্টা করেও পুলিশ হয়তো ভয় পাইতেছে, অথবা পুলিশের এক ধরনের মৌন সম্মতির মতন এক ধরনের কোলাবোরেশন। 2 নম্বরের যে বিষয়টা আমি বলতে চাই, রাশেদ ভাই এখানে এখন খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছেন প্রধানমন্ত্রীর সাথে রাজনৈতিক সচিব, রাজনৈতিক পরামর্শ তিনি দিয়ে থাকবেন। কিন্তু তিনি যদি সরাসরি এরকম এক ধরনের পুরো একটা রাজনৈতিক প্যাটার্নে এভাবে তিনি সমালোচনা করেন যে একজন নাম ধরে যে তিনি অমক কিছু করেন, এখন আমি তো ভাই আমি রাজনৈতিক শিষ্টাচার জায়গায় তার কথা বলতে পারবো না, এটা বলা যায় না। এখন বললে এগুলা প্রমাণ, আপনি সে কিভাবে প্রমাণ করে, এগুলো প্রমাণ না তো, কারণ এগুলা দলীয় বাহিনী পালা থাকে, তারা এগুলার পক্ষে সাপাই গায়, শুনতে নেতাকর্মীরা উত্তেজিত হয়। কিন্তু আবার আরেকটা জিনিস তিনি খুব ভয়ঙ্কর জিনিস করছেন, যে বাংলাদেশে যখন রাজনৈতিক প্রতিপক্ষকে এক ধরনের সামাজিক কোণঠাসা করার চেষ্টা করায়, আমরা দেখি এখানে বামপন্থী পলিটিক্স, প্রগতিশীল পলিটিক্সে এক ধরনের ট্যাগায়িত করা হয় যে বামপন্থীরা গাঁজা খায়, বামপন্থীরা ধর্ম মানে না, মানে এই ধরনের। কিন্তু উনি যেভাবে একেবারে হচ্ছে যে বামপন্থী রাজনীতি করছে, গাঁজা খাইছে, আমি শিওর মানে এই ধরনের টার্ম হয়তো তারা একই ব্যাচের ছিল, তিনিও সঙ্গে তার ইউনিভার্সিটির সেশন হয়েছে আপনার 12-13। নাসিরউদ্দিন পাটোয়ারি আমার জুনিয়র, ঠিক আছে, এক ব্যাচ হয়তো জুনিয়র আপনার, তার সাথে আমার কখনো সম্পর্ক ছিল না। সেই জায়গা থেকে এই ধরনের মানে উনি কিন্তু দুইটা যে বক্তব্য দিয়েছিল খুবই আপত্তিকর, মানে আপত্তিকর বলতে আপনি প্রতিবাদটা জানিয়ে রাখলেন, আমি এটা প্রতিবাদ না, এটা আপনি একই সাথে একজন রাজনৈতিক প্রতিপক্ষকে মানে এমন বলছে যে অমুক কিছু করে, আবার সেটাকে অন্য একটা মানে এমন ভাবে বলা হয়েছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি একসময় বামপন্থী করছে, যার কারণে সে মানে এই জায়গাটা হচ্ছে যে আসলে খুবই আমি আবারও আপত্তিকর, এবং এই হামলার জাস্টিফিকেশন করাটা এটা কোনোভাবে আসলে যায় না। আচ্ছা আমি একটু 1 মিনিট, না আমি একটু 1 মিনিট বলি, 1 মিনিট বলতে পারবেন না, 30 সেকেন্ডে যদি আপনি ক্রস করতে চান করতে পারেন। প্রথমত এই নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, হাসনাত বলেন, সার্জিস বলেন, তারা যে এলাকায় যাচ্ছে ওই এলাকার এমপি কে টার্গেট করছে। ঠিক আজকেও যেখানে গিয়েছে সেই এলাকার এমপি কে গালিগালাজ করেছে। এরপরে আপনার সম্ভবত কিশোরগঞ্জে গিয়েছিল, সেই এলাকার এমপি কে গালিগালাজ করলো। এখন আপনি সমালোচনা করতেছেন নাকি গালিগালাজ করতেছেন? আমি আগেই স্পষ্ট করি যে ওই এলাকার যারা ভোটার, তাই না, যারা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন বলেছেন আপনি সেটা একবার, তো এই নির্বাচিত জনপ্রতিনিধিকে যদি আপনি গালিগালাজ করেন ওইখান থেকে ফেরাই তো আপনার জন্য কষ্ট। দেখেন এর আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেটি করেছিলেন সেটা ইন্টারিমের সময়ে স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকায় গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে নাসিরউদ্দিন পাটোয়ারি গালিগালাজ করছিল, সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে বলে প্রটোকল দিয়ে তাকে ঢাকায় পাঠিয়েছিল। এটা তো হয় না, রাজনৈতিক সমালোচনাকে আপনি কেন গালিগালাজ সমালোচনা? নাসিরউদ্দিন পাটোয়ারি সমালোচনা করতেছে, আমরা দুজনকে থামতে হবে, আপনাদের দুজনকে থামতে হবে। আমি না পাটোয়ারি যে মার খাওয়ার প্রেক্ষাপট তৈরি করতেছে আপনারা করেছেন, আপনারা তার জীবনটা ঝুঁকির মধ্যে রেখেছেন। এই যে সাভারে যে ঘটনা ঘটলো, এই ঘটনা যে নিজেরা ঘটাননি তার নিশ্চয়তা কি? আপনাদের কাছে তো রাষ্ট্র ক্ষমতা আছে, ডিজিএফআই আপনাদের আন্ডারে আছে, এই যে আপনাদের অফিসের সামনে আপনাদের দল যে সময় ক্ষমতায় ছিল সেই সময় একের পর এক ককটেল ফুটেছে, কারা ফুটিয়েছিল ধরতে পারেন না কেন? ধরছে তো আমি আপনার 30 সেকেন্ড শেষ। আদিব আপনার কাছে, আব্দুল্লাহ কাফি রতন, আপনার কাছ থেকে আমি শুনতে চাই, আমরা আজকে শিরোনামটা রেখেছি জুলাইয়ের ঐক্য তখন বনাম এখন, আপনি তো মোটামুটি দেখলেন প্রথম রাউন্ডটাতে, তো এই 2 বছরের মধ্যে এই বিভেদের মূল কারণ হিসেবে আমরা কিছু বলার চেষ্টা করছি, ক্ষমতার মধ্যে এক ধরনের পরিবর্তন হয়েছে এবং একটা রেজিম, এখানেও তো একটা রেজিম চেঞ্জ হয়েছে, কারণ তখন জুলাইয়ের আগে 2 দলই আসলে এক অর্থে রাষ্ট্র ক্ষমতায় ছিল না, সো তারা কম্পিট করেছে। এখন মূল কারণ কি ক্ষমতা, নাকি এর পিছনে অন্য কিছু আছে জুলাইয়ের ঐক্যের মধ্যে এখন যে আমরা যে বিভেদ দেখতে পাচ্ছি? ধন্যবাদ আপনাকে। জুলাই ঐক্যের যে বিষয়টা, সেটা তো হচ্ছে ওনারা যেই ঐক্যর কথা বলছেন, ওনারা সবাই
বিশ্ববিদ্যালয়ে ছিলেন, ছাত্র ছিলেন। আমরা তো বিশ্ববিদ্যালয়ে ছিলাম না, আমরা রাজনৈতিক অঙ্গনে ছিলাম। আমরা যেভাবে জুলাইকে দেখি, ওনারা হয়তো সেভাবে জুলাইকে দেখেন না, এবং ওনারা পরস্পরের সাথে সম্পৃক্ত ছিলেন। হয়তো 5ই আগস্টের পরে বিভিন্ন রাজনৈতিক দলে চলে গেছেন, নিশ্চয়ই সেটার তাদের যার যার সুবিধা অনুযায়ী, সেই সুবিধা অনুযায়ী তারা রাজনৈতিক দলে গেছেন। রাশেদ তো নির্বাচনের মধ্য দিয়ে না মানে আমি বললাম যে নির্বাচনের মধ্য দিয়ে হয়তো বিএনপিতে গেছে। এখন যেই রাজনীতি তাদের, সেটা একটা দক্ষিণপন্থী রাজনীতি। এবং আমি একটু প্রতিবাদ জানিয়ে রাখতে চাই, রাশেদ যেভাবে বামপন্থীদের বিরুদ্ধে বলছে, নাসিরউদ্দিন মানে বামপন্থী হতে গেলে গাঁজা খাইতে হয়, সেটা আপনি বলছেন, এটা খুবই অফেন্সিভ ইস্যু। কারণ আমার জীবনে আমি কোনোদিন গাঁজা খাইনি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাডেট কলেজে পড়েছি, ছাত্র ইউনিয়ন করেছি, বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সে পড়েছি, কোনোদিন আমরা গাঁজা খাইনি, আমাদের প্রয়োজন পড়ে না এই বামপন্থী হওয়ার গাঁজা। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির যে হিস্ট্রি আমি জানি, সে তো অল অ্যালং সে জামাত শিবির ছিল, এবং সে আশ্রয় নিয়েছে, গুপ্ত হয়েছে। এবং এদের অনেকেই সার্জিস থেকে শুরু করে কি বলে আপনার হাসনা থেকে শুরু, সবাই গুপ্ত ছিল। এরা এভরিবডি ইজ গুপ্ত। তারা ছাত্রলীগের মানে আশ্রয় ছিল, এবং কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপিজিএস তারা ছাত্রলীগের আশ্রয় ছিল। ফলে গণ অভ্যুত্থানের বিষয়টাকে আরো একটু ওয়াইডার পার্সপেক্টিভে দেখতে হবে, বিশ্ববিদ্যালয়ের বাইরে এনে দেখতে হবে জিনিসটা। যদিও এটা কোটা ছাত্রদের কোটা আন্দোলন দিয়ে শুরু হয়েছে, কিন্তু কোটা আন্দোলন দেখেন আপনি 19শে জুলাইয়ের পরে ছাত্ররা কোথায় ছিল? এই আন্দোলন ছাত্রদের কোনো ভূমিকাই ছিল না। 19শে জুলাই যখন কারফিউ দিল, তখন এটা জনগণ এই আন্দোলনের নেতৃত্ব নিয়ে আসে, স্বতঃস্ফূর্ত জনগণ। আপনি ঢাকা শহরে 26 জন রিক্সা শ্রমিক জীবন দিছে, কয়জন ছাত্র জীবন দিছে বলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়টা ছাত্র জীবন দিছে বলেন? একজনও না। সুতরাং এইটাকে কেউ যদি দাবি করে এই আন্দোলন আমাদের আন্দোলন, এইটা অতিরিক্ত দাবি করা হবে। এইটাতে বাংলাদেশের একবারে শ্রেণী বিভাজন যদি দেখেন, যারা শহীদ হয়েছে, যারা 25,000 ছেলে মেয়ে যারা আহত হয়েছে, তাদের যদি শ্রেণী বিভাজন দেখেন, একবারে লোয়ার মিডল ক্লাস থেকে একবার লোয়ার ক্লাসের ছেলে, যেমন ধরেন প্রাইভেট ইউনিভার্সিটির অনেক, আমি বলছি সেটা সংখ্যাটা দেখেন কত। আবু উত্তরা ইউনিভার্সিটিতে 5 জন শহীদ হয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটি যেভাবে টোটাল 28 জন, হ্যাঁ মানে ব্র্যাক ইউনিভার্সিটি যেভাবে প্রতিরোধ গড়ে তুলছে, সেগুলো তো ডিফারেন্ট, একবারে আমাদের কল্পনার মধ্যেই ছিল না। কিন্তু এটার কি ছিল? এটার লক্ষ্য ছিল যে একটা নতুন বন্দোবস্ত তৈরি করবে, একটা নতুন ব্যবস্থা তৈরি হবে। সেই ব্যবস্থা কি আজকে এই যে আলোচনাটা হলো, সেটা কি নতুন ব্যবস্থার প্রমাণ দেয় কিনা? সেই পুরনো ব্যবস্থাই তো, সেই আওয়ামী লীগ, সেই বিএনপি, সেই আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ, মানে বিএনপি মিছিল নিয়ে যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ মিছিল নিয়ে গেলে আঘাত করা হতো, আক্রমণ করা হতো। বিএনপি ক্ষমতায় যখন ছিল, আওয়ামী লীগ মিছিল নিয়ে গেলে তাকে আক্রমণ করা হতো। আমরা দেখছি খালেদা জিয়া লং মার্চ করতে গেছে নারায়ণগঞ্জে, কিভাবে তাকে হলো মানে আক্রমণ করে তাকে হলো কনফাইন করে রাখা হয়েছে, সেগুলি তো আমরা দেখেছি। সেই বন্দোবস্ত থেকে উত্তরণের জন্যই তো এই আত্মদান, এই জুলাই গণঅভ্যুত্থান, সেটা তো হয়নি। সেটার কারণ হচ্ছে যারা অন্তর্বর্তীকালীন সময় ক্ষমতায় ছিলেন, তারা মব সন্ত্রাসকে এমনভাবে মানে প্রশ্রয় দিয়েছেন, এখন সেইটা তাদের উপর গিয়ে পড়তেছে। তারা যে মব সন্ত্রাস করেছেন, তারা যেভাবে দেখেন, এখানে দুইজন আলোচনা করলো, কিন্তু গতকালকের ঘটনাটা দেখেন, ঢাকা মানে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের ভিপি বেলচাহাতে শিক্ষক মানে কি বলে লাইব্রেরির ভিতর ঢুকে মানে মানুষকে মারছে, জিএস, সেটা কখনোই হলো মানে প্রতিবাদ করেছে, সেটা কোনো ইতিহাস নাই। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলো নির্বাচিত প্রতিনিধি ছিলাম, বঙ্গবন্ধু হলে জিএস ছিলাম আমি। এবং কোন সময়, যেটা অনেক বছর পরে, আপনার 89 সালে যখন ডাকসু নির্বাচন, সেই নির্বাচনে আমি জয়লাভ করেছিলাম। আমরা তো এটা কখনো দেখিনি। আমাদের মধ্যে সংঘাত সংঘর্ষ ছিল, কিন্তু লাইব্রেরির ভিতর ঢুকে মানে এই যে পুরো মানে এরশাদ বিরোধী আন্দোলনে রাউন্ডের পর রাউন্ড গুলি, হাজার হাজার রাউন্ড গুলি হয়েছে। জসিন্দর হল বনাম সূর্য সেন হল, বিএনপির 2 গ্রুপ পড়ছে, কিন্তু লাইব্রেরির ভিতর ঢুকে মারামারি করা এবং মানে প্রকাশ্যে একজন, এটা কি আপনার ওই সময়ের মব সন্ত্রাসের যেই মানে আশকালা, সেটারই নমুনা হচ্ছে আপনার এটা। আমি বলতে চাই যে আমরা তো মানে 2 বছর পূর্তি করতে যাচ্ছি।
কারণ যেই ব্যবস্থা পরিবর্তন করার জন্য এই কাজটা করা হচ্ছে, এবং যারা আমি মনে করি যে এনসিপিকে আরো মেচিউরড রাজনীতি করা হচ্ছে, 6 জন এমপি তাদের এখনো যদি তারা মনে করেন যে ছাত্র সংগঠনের মতো আচরণ করেন, তাহলে কিন্তু হবে না। এই জায়গায় একটা বড় ধরনের পরিবর্তন আনতে হবে। এবং আরো যদি আমি পরে সুযোগ পাই, এই যে পার্লামেন্টটা হচ্ছে, এই পার্লামেন্টটা কিন্তু একেবারে একটা মানে একই ধরনের মানে লাইনের লোকজন দিয়ে এই পার্লামেন্টটা হচ্ছে। আসলে পার্লামেন্টে দেশের মানুষের যেই মানে মানে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো কিন্তু আলোচনা হচ্ছে না। এবং এখন দেখুন যে এই পার্লামেন্টে এমন অনেক কিছু আলোচনা হচ্ছে যেইগুলি শুনতেও খারাপ লাগে। মুতা বিবাহ নিয়ে পার্লামেন্টে আলোচনা হবে, এটা কি আপনি কল্পনা করেছেন কখনো? সেটাও কিন্তু হচ্ছে মুতা বিবাহ। রতন ভাই, আমি আবারও আপনার কাছে আবারও রাশেদ খান আপনার কাছ থেকে শুনতে চাই, সেটি হচ্ছে আপনি প্রথম রাউন্ডে যেটি বলেছেন, আপনি কি সেখানে কোনো কারেকশন দিতে চান? না, আমি কারেকশন আসলে তখনই দিয়েছিলাম। আমি বলেছিলাম যে দেখেন, আমরা যে সময় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি ওই সময় তো আসলে ছাত্র শিবিরকে আমরা দেখি নাই। তবে এখন আবার দেখতেছি যে ওই সময় যারা কেউ কেউ বাম রাজনীতি করতো, তারা আবার পরবর্তীতে শিবির হিসেবে আত্মপ্রকাশ করে। আবার যারা আসলে ছাত্রলীগের পদেও ছিল, তারা আবার আপনার পরবর্তীতে কেউ কেউ ডাকসুর জিএস হয়েছে। এ ধরনের ঘটনা ঘটেছে। আচ্ছা, যাই হোক, আমরা এই সময় দেখেছি যে মানে কেউ কেউ, যেটা আমার কাছে মনে হয় যে ওই সময় সে আসলে তার যে শিবিরের রাজনীতি, যেটা ভাই বলেন গুপ্ত রাজনীতি, সেটিকে আসলে হাইড করার জন্য মূলত এইভাবে গাঁজা সেবন করতো, দ্রব্য খাইতো। আমি বলেছি যে, আমি বলছি না যে তারা আসলে, আমি বলেছি যারা বাম রাজনীতি করছে আমি তাদেরকে আঘাত, তাদের সাথে নাসিরউদ্দিন পাটোয়ারিদের মতন যারা, তারা হ্যাঁ অবশ্যই আমি তাদেরকে, আমি তো কারেকশন ওই সময় দিয়েছি। এই জুলাই পদযাত্রার যে কর্মসূচি, সেখান থেকে বিএনপির বিরুদ্ধে আপনি গণঅভ্যুত্থানের হুমকি দিচ্ছেন, আপনি বিএনপিকে ফ্যাসিস্ট বলতেছেন, স্বৈরাচার বলতেছেন, বিএনপির নেতৃবৃন্দকে গালিগালাজ করতেছেন। আপনি আওয়ামী লীগের বিচার চাচ্ছেন না তো? কোথায় চাইছেন আওয়ামী লীগের বিচার? তার মানে কি? তার মানে এখন আমার কাছে মনে হচ্ছে যে আসলে এখন জামাত এবং এনসিপি তারা এখন আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আওয়ামী লীগ যে ভাষায় কথা বলছে ওই দিল্লিতে স্বৈররানী, তার যে ভাষা, আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ফেসবুকের যে লেখা, ফেসবুকের যে পেজ, তাদের যে ভাষা বিবৃতি বিএনপির বিরুদ্ধে, ঠিক জামাত এবং এনসিপির একই ভাষা। তার মানে কি? তার মানে এখন জামাত, এনসিপি আর আওয়ামী লীগ অনেকটা একই আদর্শ লালন করছে, বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করছে। এখন আপনি যখন বিএনপির বিরুদ্ধে একের পর এক বলবেন আর আওয়ামী লীগকে অন করবেন, শেষ করি কথাটা, কিভাবে অন করছে? জামাতের নেতারা এর আগে বলেছে, চাপাই নবাবগঞ্জের জামাতের নেতা, নিশ্চয়ই আপনারও খেয়াল আছে, যারা আপনারা আওয়ামী লীগ যারা করেছেন, এখন যদি জামাত করেন পুরো দায়িত্ব আমার। এরপরে এই যে ইলিয়াস মোল্লা, ফরিদপুর 1 আসনের জামাতের এমপি, সে কি বলল যে আওয়ামী লীগ তো আমাদের ভোট দিয়েছে, আওয়ামী লীগ ভোট না দিলে কি আমরা এতগুলো আসন পাই? আমাকে আওয়ামী লীগ ভোট দিয়ে নির্বাচিত করেছে, বলেছে না? জামাতের আমির ঠিক গণঅভ্যুত্থানের পর পর আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করলো। আচ্ছা, নাহিদ ইসলাম, জামাতের এরকম অসংখ্য উদাহরণ আছে যারা আসলে আওয়ামী লীগ না, জামাতের আর একটা অংশ আছে যে ভাই 1 মিনিট শেষ, যে সময় ভোটের আগে আওয়ামী লীগের নেতাদেরকে একবার কিন্তু অভিযানের ব্যাপারে কিন্তু নির্দেশনা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের। আওয়ামী লীগের নেতাদেরকে যখন পুলিশ ধরতে যাচ্ছে, যার নামে মামলা, জামাতের নেতৃবৃন্দ ফোন দিয়ে বলে দেয় পুলিশ যাচ্ছে, কারণ থানায় তাদের সোর্স আছে, Pulis যাচ্ছে পালাও। আমি আমার এলাকার জামাতের একজন নেতা ওই সময় তো অভ্যুত্থানের পর অনেকের সাথে যোগাযোগ কথাবার্তা হয়েছে, যেহেতু অভ্যুত্থানে সবার ভূমিকা ছিল। তো আমি কথা বলছি, তারা বলছে যে এইবার আওয়ামী লীগ আমাদেরকে ভোট দেবে, তাও জামাতের একদম খুব গুরুত্বপূর্ণ নেতা। তো দেখেন, তারা আওয়ামী লীগের ভোটকে টার্গেট করেছিল বিএনপির বিরুদ্ধে বলে এবং আওয়ামী লীগের পক্ষে বলে। এখন এই জুলাই পদযাত্রার সময় দেখবেন যে আওয়ামী লীগের ভোটকে টার্গেট করা হচ্ছে, মানে আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলছে না, আওয়ামী লীগের বিচার চাচ্ছে না, এখন বিএনপির বিচার চাই। আর নাহিদ ইসলামের কথা যেটি বললাম, দেখেন নাহিদ ইসলাম তার জীবনের সবথেকে বড় ভুল যেটি করেছে সেটি হলো সে প্রেস ব্রিফিং করে বলেছিল ছাত্রলীগের যারা আছেন, যারা কোনো অন্যায় অপরাধ করেন নাই, তারা চাইলে এনসিপিতে যুক্ত হতে পারেন। তারা আবার বলছে যে বিচারের আগে আওয়ামী লীগ ছাত্রলীগ কোনো রাজনীতি করতে পারবে না। এর মধ্য দিয়ে সারা বাংলাদেশে জামাত এবং এনসিপি মিলে আওয়ামী লীগের পুনর্বাসন শুরু করেছে। গাইবান্ধার একটা প্রোগ্রামে চেয়ারম্যান প্রার্থী তার বক্তব্য শেষ করেছে জয় বাংলা স্লোগান দিয়ে। গত কয়েকদিন আগে আর একটা বক্তব্য শেষ করেছে আরেকজন চেয়ারম্যান প্রার্থী এনসিপির নেতা জয় বাংলা স্লোগান দিয়ে। তার মানে কি, গণঅভ্যুত্থানের শক্তি, অন্যতম শক্তি
তারা এখন আওয়ামী লীগের প্রোটেকশন দিচ্ছে, এমনকি জাতীয় পার্টির একজন প্রেসিডিয়াম সদস্য আলমের প্রোগ্রামে জয় বাংলা স্লোগান দিচ্ছে, সেটা আপনার চোখে পড়ে? জাতীয় পার্টির একজন সম্ভবত এমপি ছিল কয়েকবার, তার বাসায় এই যে কয়েকদিন আগে চট্টগ্রামে গিয়েছে না, এরপরে আওয়ামী লীগের এক মেয়রের বাসায় গিয়েছে না হাসনাত, আজকে প্রোটেকশন কারা দিচ্ছে? সর্বশেষ কথা হলো যে এই জুলাইয়ের সময়ে, মানে এই জুলাইয়ের স্মৃতিচারণ হচ্ছে না, এই সময়ে গণঅভ্যুত্থানের পক্ষে কারা ছিল আর বিপক্ষে কারা ছিল? সমন্বয়কদের মধ্যে দুইটা অংশ ছিল, সেটা নাহিদ ইসলাম এবং আসিফের নেতৃত্বে একটা গ্রুপ। তারা আসলে প্রকৃতপক্ষে শেখ হাসিনার পতন চাচ্ছিল, তাদেরকে আমি শ্রদ্ধা করি, স্নেহ করি, ভালোবাসি এবং আজীবন তাদেরকে স্মরণ করবো। কিন্তু আরেকটা গ্রুপ হলো হাসনাত এবং সার্জিস, তারা শেখ হাসিনা রক্ষার আন্দোলন করছিল। ওই যে ডিবি হেফাজতে যে সময় 6 জন না, যে সময় নাহিদ এবং আসিফকে নির্যাতন করছিল, সে সময় হাসনাত এবং সার্জিস জুস খাচ্ছিল, পুকুর পাড়ে ঘুরছিল, পাখি দেখছিল। এগুলো আপনি দেখলেন কোথায়? না, এগুলো শুনছি, আপনি আসিফকে জিজ্ঞেস করেন। আমি জানি তো যারা ওই 6 জনের মধ্যে মোটামুটি একজন বাদে দুইজন বাদে আমার সবার সাথে কথা হয়েছে। ওকে, এই জায়গায় থামে। 6 জনের মধ্যে 2 জন বাদে আমি 4 জনের সাথে কথা বলেছি। গণঅভ্যুত্থান নিয়ে আমি একটা ইতিহাস লিপিবদ্ধ করতে গিয়ে এই ঘটনাগুলো আমি পেয়েছি। এমনকি তার ইতিহাস আর গণঅভ্যুত্থান ইতিহাস হবে না, তারেক রহমানের ইতিহাস হবে। জি, আদিব এখন আগে লিখে ফেললে আপনি তো জানতেন, বিএনপি ভূমিকা আছে আপনি জানতেন না? আপনি আগে লিখে ফেললে সেটা একটা ভালো হইতো। আগেই তো লিখে ফেলেছি আমি তো জানি, আমি মিথ্যা বললাম না। অনেকগুলো বিষয় এখানে এসেছে। শুনেন, এই যে সার্জিসকে বহিষ্কার করেছিল নাহিদ ইসলাম, বহিষ্কার করেছিল, তো এটা বাস্তবতা। এগুলো তো কেন বলেন না আপনারা? এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তিনি যে ক্রিটিকগুলো করছেন এগুলো খুবই স্যালো ক্রিটিক। এখানে একজন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব, তিনি রাজনীতিকে তার আগামী দিনের রাজনীতি গণতান্ত্রিক করার জন্য, জবাবদিহিমূলক করার জন্য কিভাবে আরো জনপ্রিয় হবে সেই সময় না দিয়ে যদি তার দায়িত্ব থাকে, এনসিপি জামাতের মানে খুঁজে খুঁজে যেটা সমালোচনা না সেইটা খোঁজে, তাহলে রাজনৈতিক সচিব হিসেবে আমাদের একটা নতুন এক ধরনের তরুণদের কাছে এক ধরনের অন্য ধরনের বার্তা যায়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে দেখেন, বিএনপির বিষয়ে কখনোই স্পষ্ট আমাদের এখন পর্যন্ত কোনো নেতৃত্ব থেকে বলে নাই যে তারেক রহমান এই মুহূর্তে ফ্যাসিবাদ। আমরা আওয়ামী লীগের সময়কে এখন পর্যন্ত বিএনপির সাথে ওইভাবে প্যারালালি করি না। একটা পলিটিক্সের একটা ন্যূনতম একটা মানে বিরোধিতা করতে হয় দেখে কিছু করি। সেই বিরোধিতা কোন জায়গায় করি? আমি তারেক রহমানের 5 মাসে সরকারে প্রচন্ড রকম দলীয়করণ করছে, আমি সেই দলীয়করণের বিরোধিতা করব। আমি তাদের যারা নির্বাচনে হারছে তাদেরকে বিভিন্ন 13টা সিটি কর্পোরেশনে বসা, গত পরশু 12টা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিভিন্ন স্পেশালাইজড প্রতিষ্ঠানে তার দলীয় পদধারীদেরকে বসাইছেন, যারা 17 বছর রাজপথে আগমন করছেন, ত্যাগ করছেন, সেটা এক বিষয়। কিন্তু আপনি যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে তার স্পেসিফিক যদি অভিজ্ঞতা না থাকে, সেই লোককে ধরেন করছে যুব দল, তারা আপনি পাট মন্ত্রণালয় পাট মানে একটা কমিশনের আপনি হচ্ছে কর্পোরেশনের দায়িত্ব দিলেন, তাহলে ওই প্রতিষ্ঠান তো আসলে দাঁড়াতে পারবে কিনা না, সেটা আমি অ্যাঙ্কর হিসেবে অ্যাঙ্কর হিসেবে আমি জাস্ট একটা পাল্টা যুক্তি দেই। আজ এইবারের সংসদে যারা গেছে তার মধ্যে 208 জন তো জীবনে কখনো সংসদই হয় নাই, তারা আইন প্রণেতা কিন্তু হবে। মানে যেখানে সংসদের মতো জায়গায় পূর্ব অভিজ্ঞতা ছাড়া আমরা ওনাদেরকে পাঠাচ্ছি, সুতরাং এই ধরনের আইনে কিন্তু কোনো একটা বিষয় হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং, আপনি পাঠাচ্ছেন সেখানে জনগণ তাকে নির্বাচিত করে পাঠাচ্ছে, আর এখানে জনগণের দ্বারা নির্বাচিত সরকার তাকে পুনরায় নির্বাচিত করে পাঠাচ্ছে। এখানে জনগণের দ্বারা নির্বাচিত সরকার তার দলীয় নেতাকর্মীদেরকে রিওয়ার্ডেড করতেছে না। এখানে রিওয়ার্ডেড করার বিষয় হচ্ছে যেটা যোগ্যতম ব্যক্তিকে দিচ্ছে কিনা সেটা হচ্ছে বিবেচনা। দলীয় যে পোস্ট যেটার সাথে পলিটিক্যাল এঙ্গেজমেন্ট, পলিটিক্যাল, সেটার একটা বিষয়। কিন্তু আপনি যদি বিশেষায়িত প্রতিষ্ঠানে আপনি যদি একেবারেই দলীয় লোক দেন, যার আসলে ওই বিষয়ে এক্সপার্টিস তো দূরের কথা, ধরেন তাকে ঠিক আছে দূরের কোনো যোগাযোগ নাই, দূরতম যোগাযোগ নাই, তাহলে এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এক ধরনের একেবারেই নাজুক। আমি এগ্রি করি। হচ্ছে আমরা সরকারের সমালোচনা করি কোন জায়গায়, সেটা হচ্ছে যে এই গত 5 মাসে প্রায় 603 জন খুন হয়েছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হয়েছে, বিভিন্ন জায়গায় হচ্ছে যে আপনার ধর্ষণ হয়েছে, সেই ধর্ষণের কোন ধরনের এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয় না। গুরুত্বপূর্ণ আরেকটা উনি মাঝখানে একটা প্রশ্ন করেছেন, আমি বলি, উনি বলেছেন যখন আপনার সংস্কার কমিশন গুলো হয় তখন কিন্তু প্রত্যেকটাতে ছাত্র প্রতিনিধি, তার তো কোনো অভিজ্ঞতা নেই। না, সেখানে যেটা হয়েছে, এখানে আমি আপনাকে বলি, এটা আমাকে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি বলছেন। যেমন ধরেন বাংলাদেশের আপনি যখন কোন সংস্কার কমিশনে যে চেয়ারম্যান হয়েছে কিংবা অধিকাংশ যারা ছিল,
এই বডিটা ছিল আপনার 10 কি 9 জনের, এর ভিতর মোর দেন 6 থেকে 7 জন যাদের এজ ছিল 60 প্লাস, অলমোস্ট 50 প্লাস। এখন আমাদের দেশে যেটা সংকট যে এরা যখন শেষ হয়ে যায়, মানে যাদের লাইফ সাইকেলটা শেষ হয়, নতুন কোনো লিডারশিপ তৈরি হয় না, বরঞ্চ ওখানে শিক্ষার্থীদের দেওয়া, আমি মনে করি তাকে ওই আমরা কি পেলাম, জাতি কি পেলাম, সেই সংস্কারটা কই এখন? না, সেই সংস্কারটা তো তাদের প্রস্তাব করছে, সেটা তো গভর্নমেন্ট বাস্তবায়ন করবে। ডাক্তার ভাই ডিস্টার্ব করেন না প্লিজ। কোথায় ছিলেন? না আমার বক্তব্য এখানে কোথায় ছিলেন সেটা তো আপনি তো ডিস্টার্ব করতে পারেন না, আপনার তো এমনিই তো মিডিয়ার বক্তব্য দেওয়ার সুযোগ পান, কোন আরেকজন ডিস্টার্ব করেন। বলেন আদি বলেন। তারেক রহমানের সেই জায়গা থেকে আমরা আইন শৃঙ্খলা সমালোচনা করছি স্পষ্ট আকারে, দলীয়করণ করার বিষয়ে আপনার মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে যে খর্ব হয়েছে অনেক জায়গায় আপনার হচ্ছে সমালোচনা করার ফলে স্থানীয় নেতাদেরকে আটক করছে। আজ গতকালকে জালকাঠির এক যুবককে আটক করছে, মামলা হয়েছে, আমাদের প্রতিমন্ত্রী তার আমাদের হচ্ছে নুরুল হক নূর ভাই তার হচ্ছে সমালোচনা করায় তার বিরুদ্ধে মামলা হয়েছে, আটক করছে। তাহলে এই যে ধরেন দলীয়করণ, আপনার হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি, গণভোটের গণরায় বাস্তবায়ন না করা, এবং একই সাথে ঐতিহাসিক রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গের ধারাবাহিকতা। 90-এ রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়ে আসছিল তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিক করবে, সেটা করতে না গিয়ে আবার 12 দিনের জন্য নির্বাচন করছে খালেদা জিয়া। 2001 থেকে 6 সালের তত্ত্বাবধায়ক সরকার প্রধান শুধুমাত্র নিজেদের পছন্দের লোক রাখানোর জন্য KM হাসানের জন্য বয়স 2 বছর বাড়াইছে। ঠিক এই বছর এসে এই রাষ্ট্রপতিকে 6 মাস রাখছে এই কারণে যাতে পরবর্তী নির্বাচনের সময় তাদের মনোনীত রাষ্ট্রপতির আন্ডারে যেন নির্বাচনটা এবং সরকারটা যেন থাকে। ফলে এই যে ঐতিহাসিকভাবে রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ এবং সেটাকে গর্বের সহিত বলা, বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলছে যে আমরা গণভোটে হ্যায়ের পক্ষে বলছি যাতে নির্বাচনটা হয়। তাহলে এই যে ধরেন আপনি যদি মনে করেন যে তাহলে মানে আপনি কি একটা অংশ তো আপনাকে গণভোটের জন্যই ভোট দিছে, ধরলাম 40% আপনার দলীয় কর্মী, তারা আপনাকে, তার মানে তাকে আপনি ডিরেক্ট প্রতারিত করছেন এবং সেটা গর্বের সহিত আপনি বলছেন। আপনার জামাতের সাথে এনসিপির সাথে আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী থাকতে পারে, কিন্তু সেটা আপনি জনগণকে বোকা বানিয়ে একেবারে হচ্ছে তাদেরকে হচ্ছে রাজনৈতিক ভাবে ইয়া করাটা, সেটা একটা কাফি ভাইয়ের সাথে একটু জাস্ট আমি একটু ক্রিটিক করতে চাই। আমরা সিপিবির কাছ থেকে রাজনৈতিক ভাবে আজকের এই হামলায় তার যদি কিন্তু ছাড়া এটার একটা নিন্দা জানানো দরকার ছিল, মানে এটা আমি এক্সপেক্ট করি, আমি ভিকটিম বা আমাদের পার্টির নট অনলি শুধু সেটা না, এখানের ওভারঅল যে পুরনো যে রাজনৈতিক সন্ত্রাসের দলীয় সন্ত্রাস, ভাই বলছেন যে হ্যাঁ মব সন্ত্রাসের এখানে ইয়ার সময় হয়েছে কি জানো, ইন্টারিমের সময় হয়েছে, এই সরকারের সময় মব সন্ত্রাস হয় না, বাজারে হামলা হয়েছে। তাহলে এখানে তো বিএনপি সরকারকে আমরা সবসময় এটা ক্রিটিক করছে কি যে অন্তর্বর্তী সরকারের কোনো গার্ডস নাই, তৃণমূলে তাদের কোনো সামাজিক স্ট্রাকচার নাই, শুধু আইন শৃঙ্খলা দ্বারা এটা দমন করা যাবে না, নির্বাচিত সরকার আসলে এগুলো একদিনে ঠিক হয়ে যাবে। সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলছেন যে মব আজকে থেকে বন্ধ, জাদুঘরে পাঠিয়ে দিলাম। তারপরের দিনে আমরা দেখলাম যে আপনার কুষ্টিয়ায় যে মানে একজন পীরকে হামলা করছে এবং সবচেয়ে যেটা বিষয়, সে হামলার যে 12 জন তদন্ত আছে 11 জন ছাত্র দলের পোস্টেড ছিল, আরেকজন জামাতের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিল। এই যে এই ক্রিটিকটা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি কিছুদিন আগে করছি যে রংপুরের এক উপজেলার বিএনপির সভাপতির একটা রেকর্ড ভাইরাল হয়েছে যে ঢাকা থেকে নেতা আসবে অল্প বয়সের মেয়েদেরকে ইয়া করা। একই সাথে আমরা দেখেছি জামাতের এক এমপি তিনি এই যে ক্ষমতার এটারে কি বলে মানে অপব্যবহার করে মানে তাদেরকে চাকরি প্রলোভন দেওয়া বা একটা করা, একাধিক ভিডিও আসে এবং তাকে জামাত সামগ্রিক দল থেকে বহিষ্কার করছে। তিনি নিজে যদি পদত্যাগ না করেন হয়তো সংসদ সদস্যের এটা একটা জটিলতা আছে। আমরা আরো 3 মাস আগে বলছি যে বাংলাদেশের পলিটিক্যাল এক্সপ্লয়টেশন, নারীকে ক্ষমতা ব্যবহার করে নারীদেরকে, আওয়ামী লীগের সময় আমরা দেখছি ইডেন কলেজের ছাত্রীরা স্পষ্ট অভিযোগ করছে তাদেরকে জোর করে রাজনৈতিক নেতাদের বাসায় পাঠানো হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। রাশেদ খানকে নিয়ে আর কথা বলতে ভালো লাগে না, তাকে নিয়ে অনেক কথা বলেছি, বাট তিনি এমন বক্তব্য রেখে চলেছেন কথা না বলেও পারছি না। প্রিয় দর্শক শ্রোতা, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে আফ্রিকার 2টো দেশের কথা, ঘানা এবং কেনিয়ায় কারো প্রিয়জনের মৃত্যু হলে লোকেরা কান্না করবার জন্যে, শোক প্রকাশ করবার জন্যে লোক হায়ার করেন। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, ঘানা এবং কেনিয়া এই 2টো দেশে, এই 2টো দেশের দীর্ঘদিনের রেওয়াজ, যে যত বেশি লোক হায়ার করতে পারবে এদেরকে বলা হয় প্রফেশনাল মর্নার্স, অর্থাৎ পেশাদার শোক প্রকাশকারী। তো তাদের কাঁদতে হয়
আর যেই কান্নার দলটি ভালো কান্না করে তাদের কাটতি বাড়ে। অন্য পরিবারে যখন আবার কারো প্রিয়জনের মৃত্যু হয় তখন তারা তাদেরকে হায়ার করে। অর্থাৎ কান্নার ক্ষমতা, আবেগ প্রকাশের ক্ষমতা যেই দলের যত বেশি, সেই প্রফেশনাল মর্নার্সদের কোম্পানি আছে ভিন্ন ভিন্ন, তাদের কাটতি তত বেশি। তো প্রিয় দর্শক শ্রোতা, বিএনপি বা সরকারি দল যে কথাগুলো বলতে পারছে না বা বলতে চাইছে না, সেটি তারা রাশেদ খানকে দিয়ে বলাচ্ছে বলে মনে হচ্ছে অবস্থা দৃষ্টি। তো বিস্তারিত বলা সম্ভব নয়, কারণ রাশেদ খান প্রতিনিয়ত এইসব খিস্তি খেউর করে চলেছেন বিরোধী দলের বিরুদ্ধে। সেই সব ক্রনোলজিক্যালি সময়ের দিক থেকে সময় অনুক্রমে বর্ণনা করতে গেলে বিশাল হয়ে যাবে এপিসোড, সেটি করা অসম্ভব। আপনারাও যারা খোঁজখবর রাখছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত আছেন, গণমাধ্যমের খোঁজখবর রাখছেন, আপনারা জানেন প্রতিনিয়ত রাশেদ খান বক্তব্য দিয়ে চলেছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, আর ফিজিক্যালিও কখনো কখনো দিচ্ছেন, কোনো অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দিচ্ছেন। তো তার বক্তব্যগুলো সব একই রকমের, কোনো পার্থক্য নেই, একটি কাজ, সেটি হলো এনসিপির নেতৃবৃন্দকে ছোট করা, এই মুহূর্তে তাদেরকে বিতর্কিত করা, এবং মাঝে মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের প্রধান উপদেষ্টা, আমি একাধিক এপিসোডে এগুলো নিয়ে কথা বলেছি। বাট মূলত তিনি এই কাজটি করে চলেছেন, অন্য দলের অন্য লোকের চরিত্র হনন, এর বাইরে তার আর কোনো কাজ আমি দেখছি না। এবং কথায় কোনো যুক্তি নেই, তথ্য নেই, উপাত্ত নেই, প্রমাণ নেই, ক্রমাগত কথা বলে চলেছেন প্রিয় দর্শক শ্রোতা। তো রাশেদ খান শুক্রবার দিন তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন গত শুক্রবার। সেখানে তিনি দাবি করেছেন নাহিদ ইসলাম পতিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দায় মুক্তি দিয়েছেন। কিভাবে? তখন কেন নাহিদ ইসলাম বিপ্লবী সরকার গঠন করলেন না? বিপ্লবী সরকার গঠন করলে এখন আর দায় মুক্তির প্রশ্ন আসতো না। তো সেই জন্যে বিপ্লবী সরকার গঠন না করে শাহাবুদ্দিন চুপ্পুকে ব্যবহার করা হয়েছে, তার থেকে মধু খাওয়া হয়েছে, এখন তার বিরুদ্ধে কথা বলা হচ্ছে, যেটি লজ্জার। উল্টো এনসিপির বা নাহিদ ইসলামদের মাপ চাওয়া উচিত জাতির কাছে, তখন বিপ্লবী সরকার গঠন করতে না পারবার জন্যে কিংবা না করবার জন্যে। প্রিয় দর্শক শ্রোতা, এটি খুব লজ্জার, কারণ এই ভদ্রলোকের কোনো পড়াশোনা নেই, পত্রিকা পড়েন না, গণমাধ্যমের খবর রাখেন না। আমি দৃঢ়ভাবে সেটি বিশ্বাস করতে শুরু করেছি, কারণ এই কথা বাংলাদেশের একটি শীর্ষও জানে। প্রধান দল বিএনপির বিরোধিতার কারণে সেই সময় বিপ্লবী সরকার গঠন করা যায়নি। এটি অনেকবার গণমাধ্যমে আলোচনা হয়েছে, টকশোতে আলোচনা হয়েছে, এখনও প্রতিনিয়ত হচ্ছে। প্রধান বিরোধিতা বিএনপির কাছ থেকে এসেছিল যে বিপ্লবী সরকার গঠন করবার দরকার নেই। তো রাশেদ খান যেই দলে যুক্ত হয়েছেন, সেই দলের ওখানে কতটুকু ভূমিকা ছিল তিনি সেটি জানবার চেষ্টা করলেন না, কিংবা জেনেও এই দায় অন্য কারো উপর চাপাবার চেষ্টা করছেন, যেটি ধান্দাবাজি। আর রাশেদ খান ধান্দাবাজির জন্য এই মুহূর্তে বাংলাদেশে শ্রেষ্ঠ জায়গাটি, শীর্ষস্থান দখল করে আছেন, এটি সবাই জানি আমরা। তো এই ছিল তার শুক্রবারের পোস্ট। আর আজ মঙ্গলবারও একটি পোস্ট দিয়েছেন তিনি তার ফেসবুকে। তো সেখানে তিনি দাবি করেছেন যে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ জাতির সঙ্গে বেইমানি করেছে, আর সেই জন্য তারা ছাত্র উপদেষ্টা হতে পারেনি। নাহিদ ইসলাম 1 নাম্বার ছিলেন, 1 নাম্বার সমন্বয়ক। আসিফ মাহমুদ 4 নাম্বার সমন্বয়ক, 1 এবং 4 ছাত্র উপদেষ্টা হতে পেরেছেন। বাট সার্জিস আলম এবং হাসনাত 2 এবং 3 হওয়ার পরও সমন্বয়ক হতে পারেননি, কারণ তারা জাতির সঙ্গে বেইমানি করেছেন। আর রাশেদ খানকে সেই কথা বলেছেন 7 আগস্ট রাতে একজন সমন্বয়ক। প্রিয় দর্শক শ্রোতা, হাসনাত আবদুল্লাহ একজন সংসদ সদস্য, সার্জিস আলম একটি দলের গুরুত্বপূর্ণ পোস্টে আছেন। তো তাদের সম্পর্কে অভিযোগ উত্থাপন করতে হলে সেখানে তথ্যপাত্য থাকতে হবে, যুক্তি থাকতে হবে। একবার ভেবে দেখুন এই তরুণ কতটা উদ্ভ্রান্ত, কতটা বিভ্রান্ত, কতটা পথভ্রষ্ট। তিনি বলছেন 7 আগস্ট রাতে একজন সমন্বয়ক তাকে এই কথা বলেছেন, সেইটিকে রেফারেন্স দিয়ে তিনি কথা বলছেন যে এই দুজন জাতির সঙ্গে গাদ্দারি করেছে, বেইমানি করেছে। যেই টার্মগুলো বিরোধীরা বিএনপি সম্পর্কে বলে থাকে, যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন না করে প্রকারান্তরে জুলাই অভ্যুত্থানের বিরোধিতা করে জাতির সঙ্গে গাদ্দারি করেছে বা করছে। তো সেই অভিযোগ এখন উল্টো করে এটির গতিপথ পাল্টে দিয়ে এখন নাহিদের দিকে কিংবা সার্জিস আলম এবং হাসনাতের দিকে
দিয়ে দিলেন তিনি। আর আজ তিনি কথা বলছিলেন খুবই মজার একটি বিষয়। রাশেদ খান আজ কথা বলছিলেন আজ মঙ্গলবার 28 জুলাই সকালে জাতীয় প্রেস ক্লাবে। সেখানে আমরা বাংলাদেশি নামক একটি সংগঠন একটি প্রোগ্রাম করেছে, আর সেই প্রোগ্রামটির শিরোনাম ছিল ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয় ঐক্য। খুব গুরুত্বপূর্ণ এই শিরোনামটি, প্রিয় দর্শক শ্রোতা, আমি রিপিট করছি, দয়া করে মনে রাখবেন আলোচনার সুবিধার্থে। ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয় ঐক্য। চমৎকার রিকনসিলিয়েশনে ডাক দিয়েছেন সেই সংগঠকরা বা আয়োজকরা, আর সেখানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাহলে প্রোগ্রামের শিরোনাম হলো ঐক্য, সমাজ গঠনে বিভাজন নয়। তো সেই ঐক্যের প্রোগ্রামে রাশেদ খান কি বলছেন একটু শুনে নিই সংক্ষেপে। সরকারের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে তারা একের পর এক পতন ও গণ অভ্যুত্থানের হুমকি দিচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, এখানে তিনি বিরোধী রাজনৈতিক দলকে বুঝিয়েছেন, বিশেষভাবে জামায়াত ইসলামী এবং এনসিপি। আমি আবার পড়ছি লাইনটি। সরকারের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে তারা একের পর এক পতন ও গণ অভ্যুত্থানের হুমকি দিচ্ছে। মিথ্যাচার, প্রপাগান্ডা ও অপপ্রচারের মাধ্যমে দেশে একটি নোংরা রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে। কিন্তু এসব অপচেষ্টা সফল হবে না। যারা ঐক্যের কথা বলেন তারাই আবার প্রতিনিয়ত মিথ্যা তথ্য ছড়িয়ে বিভেদ তৈরির চেষ্টা করেন। সত্যিকার অর্থে ঐক্য চাইলে আগে রাজনৈতিক শালীনতা, দায়িত্বশীলতা ও আন্তরিকতা দেখাতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। তো এই ভদ্রলোক ক্রমশই একটি ভারে পরিণত হচ্ছেন। আমি আর কোনো বিশেষণ পেলাম না তার জন্যে। ভেবে দেখুন একবার, যে প্রোগ্রামে তিনি বক্তব্য রাখছিলেন বক্তা হিসেবে, সেইটির নামই হলো বিভাজন নয় ঐক্য। আর সেখানে তিনি বলছেন মিথ্যাচার, প্রপাগান্ডা আর অপপ্রচারের মাধ্যমে দেশে একটি নোংরা রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে। কারা করছে সেই চেষ্টা? এনসিপি এবং জামায়াত ইসলামী। তাহলে প্রোগ্রামের শিরোনামের সঙ্গে তার বক্তব্যের মিল নেই। সম্ভবত তিনি জানতেন না কোন প্রোগ্রামে তিনি বক্তব্য রাখছেন। আমরা অনেক বক্তাকে এরকম দেখেছি, ব্যাকড্রপে ব্যানারে কি লেখা আছে, কি সংক্রান্ত প্রোগ্রাম, সেই প্রোগ্রামের থিম কি, কি বিষয়ে কথা বলতে হবে, বাংলাদেশের অনেক বক্তাই সেই সব জানেন না। সেটি জানা যে খুব গুরুত্বপূর্ণ। তার বক্তব্য যে থিমেটিক হতে হবে, সেই থিমের সঙ্গে যেতে হবে। এই বোধ, এই বুদ্ধি, এই বোধোদয় অনেকেরই থাকে না, আর তারও নেই। অবাক হয়নি। প্রিয় দর্শক শ্রোতা, সবচেয়ে আফসোসের বিষয় হলো প্রধানমন্ত্রী কি করে এমন একজন অর্বাচীন তরুণের কাছে, তরুণকে তার পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা রাজনৈতিক সহকারীর পদটি দিতে পারেন, তাও আবার সচিবের পদমর্যাদায়। আমি নিশ্চিত করে বলতে পারি অনেক সচিব লজ্জা পেয়েছেন। কেউ কেউ চাকরি ছেড়ে দেওয়ার কথা হয়তো ভাবছেন যে রাশেদ খান যদি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট হতে পারে, তাহলে আমার আর এই পদে থাকা চলে না, মানায় না। কারণ সচিবেরা যোগ্যতার প্রমাণ দিয়ে, লেখাপড়া করে, দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা অর্জন করে সচিব হয়েছেন। রাশেদ খানের মতো তারা সচিব হননি, অর্থাৎ পদটি তারা আর্ন করেছেন, তাদেরকে দিয়ে দেওয়া হয়নি। আচ্ছা, যাই হোক। তো এখন কথা হলো এই রাশেদ খানের, আমার অতীতের এপিসোডগুলোতে আমি উল্লেখ করেছিলাম, আজও আরেকবার উল্লেখ করছি, এটি উল্লেখ করা প্রয়োজন প্রিয় দর্শক শ্রোতা, কারণ এই তথ্যগুলো আপনাদের জানা দরকার। তো রাশেদ খান যখন পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট হয়ে গেলেন প্রধানমন্ত্রী, তখন আমি বিএনপির অনেক নেতাকর্মীর সঙ্গে কথা বলেছি ব্যক্তি পর্যায়ে, এটি অফ দ্য রেকর্ড। তো তারাও লজ্জিত হয়েছেন, তারা এই বিষয়ে কথা বলতে রাজি হননি। আসলে অনেকে তারা বলেছেন বস ভুল করেছেন, এর চেয়েও যোগ্য লোক ছিল। একবার ভেবে দেখুন বিএনপি নেতাকর্মীর বক্তব্য। বস বলতে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে বোঝাচ্ছেন। তো তারা কেউ কেউ বলছেন বস ভুল করেছেন, রাশেদ খানের চেয়েও যোগ্য লোক দেশে ছিল, তিনি কেন তাদেরকে চুজ করলেন না বা তাদেরকে কেন পিক করলেন না। তো তখন জানতে চাইলাম সেই যোগ্য লোক কারা। তখন তারা বললেন, তারা কিন্তু বিএনপি নেতা কর্মী, আমি আগেই বলছি, তারা বললেন সেই যোগ্য লোক হলো আমতারেক এবং হিরো আলম। তারা পরিষ্কার বললেন যে আমতারেক এবং হিরো আলম অধিকতর যোগ্যতা সম্পন্ন রাশেদ খানের চাইতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেই রাশেদ খান এখন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। এটি বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়
জানি না এটি কোনো সাবোটাজ কিনা। বিএনপির রাজনীতিবিদেরা, সিনিয়র নেতারা কেউ প্রধানমন্ত্রীকে খাটো করবার জন্যে এই অর্বাচীন লোকটিকে তার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে তাকে দিয়ে প্রতিনিয়ত এরকম আক্রমণাত্মক অর্বাচীন বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রীকে খাটো করা, প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলের দা কুমড়ো সম্পর্ক তৈরি করা এবং জাতিকে রাজনৈতিকভাবে বিভাজিত করা যত রকমভাবে সম্ভব, এই চেষ্টা, এই হীন উদ্দেশ্য থেকেও সেটি হতে পারে। প্রধানমন্ত্রী হঠাৎ করে রাশেদ খানকে পিক করে নেবেন, এটি ভাবতে আমার কষ্ট হচ্ছে। তো যারাই এই কাজ করেছেন, এমনকি প্রধানমন্ত্রীও যদি করে থাকেন তিনি না বুঝে করেছেন, এটি তার করা ঠিক হয়নি, এটি তার মর্যাদার সঙ্গে যায় না। ইটস বিনিথ হিজ ডিগনিটি অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি। এটি হয় না, তার মর্যাদার সঙ্গে এটি যায় না। রাশেদ খানের মতো কোনো লোক তার রাজনৈতিক সহকারী থাকতে পারেন না। বাট এইটি আমাদের দেখতে হচ্ছে, প্রতিনিয়ত এই বক্তব্য শুনতে হচ্ছে। তো যেটি বলছিলাম, আমি একটু খেয়ে হারিয়ে ফেলেছিলাম যে একটি বিষয়ে আমি আলোকপাত করব, আগেও করেছি। রাশেদ খান সম্পর্কে একটি সাংবাদিক সম্মেলন হয়েছিল তাকে নিয়ে। সেটি হয়েছিল 9 ফেব্রুয়ারি 2025, অর্থাৎ আমাদের 2026, আমি দুঃখিত, 9 ফেব্রুয়ারি 2026 আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 3 দিন আগে। প্রিয় দর্শক শ্রোতা, দুপুর 12টায় সেই প্রোগ্রামটি হয়, সাংবাদিক সম্মেলনটি হয় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা সদরে একটি মিলনায়তনে। সেখানে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল সে অভিযোগ সম্পর্কে পরদিন গণমাধ্যম রিপোর্ট করে। যুগান্তর, কালের কণ্ঠ এবং বার্তাবাজার 3টি পত্রিকার হেডলাইন কাছাকাছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। হেডলাইনটি হলো অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে রাশেদ খানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে রাশেদ খানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। আর সেই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন একজন ব্যাংক থেকে ছাঁটাই হওয়া একজন কর্মকর্তা, সিনিয়র অফিসার রাসেল আহমেদ, তার স্ত্রী, তার বাবা তাজউদ্দিন আহমেদ এবং গণ অধিকার পরিষদের নেত্রী জহুরা বেগম। তো প্রিয় দর্শক শ্রোতা, সেই বক্তব্যে সাংবাদিক সম্মেলনে তারা অভিযোগ করছিলেন, সেই অভিযোগগুলো একটু বলবার চেষ্টা করছি। রাসেল আহমেদ বলছিলেন যে রাশেদ খান গরিব ঘরের সন্তান, এই কথা তিনি বারবার আমাদের বলছেন। তিনি বলছেন জাতীয় পর্যায়ে রাজনীতি করতে হলে একটি ভালো ফোন দরকার, ইম্প্যাক্ট তৈরি করতে হলে। তো এখন রাশেদ খান তার হাতে একটি ফোন আছে, আইফোন, 1,80,000 টাকা দাম, আমাদের জানবার কথা ছিল না। সেটি সংবাদ সম্মেলনে রাসেল আহমেদ, যিনি ব্যাংকার ছিলেন, অগ্রণী ব্যাংকের, স্যাক্ট হয়েছেন, তার বক্তব্য। তো তিনি বলছেন 1,80,000 টাকা দিয়ে এই মোবাইল রাসেল আহমেদ তাকে কিনে দিয়েছেন, রাশেদ খানের হাতের মোবাইলটি। প্রিয় দর্শক শ্রোতা, শুধু তাই না, বলেছেন তার টাকায় তিনি ল্যাপটপ কিনেছেন, বর্তমানে যে ল্যাপটপটি ব্যবহার করেন, ঘরের আসবাবপত্র কিনেছেন এবং অন্যান্য জিনিস। আচ্ছা, আর এখন তিনি যে গাড়িটি চালান, যেই গাড়ি নিয়ে ঝিনাইদহে মাঝে মাঝে তিনি যান, সেই গাড়ির 16টি কিস্তি এই রাসেল আহমেদ শোধ করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাকে কিন্তু কেউ অভিযোগ করছে না যে আমি যে সেলফোনটি দিয়ে, আমি যে মোবাইল ফোনটি দিয়ে ভিডিও করছি, এইটি আমাকে কেউ দিয়েছেন বা এটির দাম কত লোকেরা জানে না, জানবার কথা না। আচ্ছা, বাট রাশেদ খান এটি জানে, শুধু জানে না, দাম বলে দিয়েছেন তারা, আরও কি কি তাদের পয়সা কেনা হয়েছে সেই কথা বলা হয়েছে। এবং আরও একজন অভিযোগ করেছেন তিনি 5 লক্ষ টাকা দিয়েছেন একটি চাকরির জন্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিয়ন পোস্টের জন্য 5 লক্ষ টাকা রাশেদ খানকে দেওয়া হয়েছিল, চাকরিও হয়নি, এখন টাকা ফেরত চাইলে হুমকি দেওয়া হচ্ছে, পজিশনের ভয় দেখানো হচ্ছে। সো এখন তো পজিশনের ভয় দেখানো খুবই সহজ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তো আরেকজন অভিযোগ করেছেন জহুরা বেগম, এবং শুধু তাই না, তারা সাংবাদিকদের রাশেদ খানের সঙ্গে লেনদেনের দলিলাদি দেখিয়েছেন, কাগজ দেখিয়েছেন, প্রমাণ দেখিয়েছেন কিভাবে তিনি লেনদেন করেছেন বা তারা লেনদেন করেছেন রাশেদ খানের সঙ্গে। কারণ বড় অঙ্কের টাকা বলা হয়েছে, 1.5 বছরে 32 লক্ষ টাকা তিনি লোকের কাছ থেকে নিয়েছেন এবং চায়না যাবার আগেও তাদের কাছ থেকে টাকা নিয়েছেন খরচ হিসেবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, রাশেদ খানের দৃষ্টি আকর্ষণ করলে তখন গণমাধ্যমকে রাশেদ খান বলেছিলেন যে এইটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, এগুলো মিথ্যে, এইসব বিষয়ে খবর ছাপার দরকার নেই।
তো একবার ভেবে দেখুন, এগুলো খুবই গুরুতর অভিযোগ। আর এই অভিযোগ কারোর বিরুদ্ধে আনলে তিনি শুধু এই কথা বলে দায় এড়িয়ে যেতে পারেন না যেগুলো আমার বিরুদ্ধে অপপ্রচার, এগুলো ছাপবেন না আপনারা, এই বক্তব্য গ্রহণযোগ্য নয়। তার প্রতিবাদের ধরন এবং ভাষা দেখে আমরা বুঝতে পারি এই অপকর্মগুলো তিনি করেছেন। যদি না করে থাকেন প্রিয় দর্শক শ্রোতা, এখন তো তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী, তাদের বিরুদ্ধে মানহানির মামলা করতে পারেন এবং করাটি খুব দরকার। না হলে তার মান বাঁচে না। না হলে সংবাদপত্রে যা এসেছে, যুগান্তরে, কালের কণ্ঠে, আজকের বার্তা এবং আরও অনেক পত্রিকায়, জাতীয় গণমাধ্যম, সবগুলোতে এই সংবাদ কভার করা হয়েছিল। তাহলে সেই অভিযোগগুলো তাকে অস্বীকার করতে হবে জোরালোভাবে, যেগুলো সত্যিকার অর্থে আমার বিরুদ্ধে অভিযোগ না, আমি এসব করিনি, এটি অপপ্রচার, প্রোপাগান্ডা, এবং ওই পক্ষ দুঃখ প্রকাশ না করলে আমি মামলা করব। এই দাবি কিন্তু তাকে করতে হবে, কিন্তু এই দাবি তিনি করেননি, কারণ এগুলো নিয়ে তিনি মাথা ঘামাচ্ছেন না। কারণ এই ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি ওয়াচিং করার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকের ভিডিওটি দেখলেন গণ অভ্যুত্থানের যে রাশেদ খান, তাকে আপনারা বাংলাদেশের সবাই কম বেশি চেনেন। এই রাশেদ খানকে নিয়ে আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।